নমস্কার, আমি কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী হ্যালো ডাক্তারের দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ নিয়ে ফেরত এসেছি। আমাদের সাথে আছেন ডক্টর সঞ্জীব পাত্র। আজকে আর কথা না বাড়িয়ে ডিরেক্ট প্রশ্ন আর উত্তরে চলে যাচ্ছি। কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা আক্রান্ত তাদের কোভিড হওয়ার সম্ভাবনা কতটা, এটি জানতে চেয়েছেন শোভাবাজার উত্তর কলকাতা থেকে পূর্ণিমা পাল। দেখুন, কোভিড মানে যেটা এই আছে সেখানে কিন্তু এভাবে পার্টিকুলার নিয়ে এটা নয় যে কোভিড তাদের হবে না, হওয়াটা তার সঙ্গে সম্পর্ক নেই যে এদেরকে হবে না বা এদের বেশি হবে তা নয়। বা এটা দেখা গেছে যাদের এই কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে তারা কোভিডে আক্রান্ত হলে এদের ক্ষেত্রে কিছু উপসর্গ বেশি হতে পারে নর্মাল একজন পার্সনের থেকে। আচ্ছা, সুতরাং হতে পারে সবাইকে, বাট যাদের অলরেডি একটা হার্টের প্রবলেম আছে, হার্টের দুর্বলতা আছে, সেক্ষেত্রে কোভিডের সংক্রমণে তার কিছু আমরা যে আপনার যেটা কি বলে আমরা তার যে রেজাল্ট অনেক সময় একটু খারাপ হতে পারে যদি প্রি এক্সিস্টিং কোনো হার্টের প্রবলেম থাকে। হার্টের ব্লক কতটা থাকলে তখন অপারেশনের কথা ভাবা যায়? অল্প হার্ট ব্লক হলে কি ওষুধে তা নিরাময় করা সম্ভব? এই প্রশ্নটি পাঠিয়েছেন বাঁকুড়া সিমলাপাল থেকে প্রদেশ সিংহ মহাপাত্র। আচ্ছা, তো এটার কথা বলবো আমাদের ধরুন একটা ব্লকেজ যেটা হয় না, সেটা কিন্তু দেখা গেছে যে আমাদের এই 10-12 বছর থেকে ব্লকেজ হওয়া শুরু হয়েছে। প্রথমে খুব অল্প থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। 40-এর পরের থেকে আরেকটু হলো, 50-এ আরেকটু হলো, 60 আরেকটু হলো। সুতরাং এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, আস্তে 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 বাড়ছে। এবারে ব্লকেজ কখন আমরা করি? যখন সেই ব্লকেজটা এতটাই ব্লকেজ হয়েছে যা ব্লাড চলাচলে প্রবলেম করছে। সেটা দেখা গেছে ইউজুয়ালি 70%-এর ওপরে গেলে আমরা সিদ্ধান্ত নিই এই ব্লকেজটা সিগনিফিক্যান্ট। যদি ব্লকেজ 70%-এর নিচে থাকে, 70, তাহলে আর আমরা ইউজুয়ালি তাদের মেডিসিনে রাখি এবং হাই ডোজ কোলেস্টেরলের ওষুধ দিলে অনেক সময় সেই ব্লকেজগুলোকে মাত্রাটা একটু কমতে পারে বা ওই লেভেলে থেকে গেল আর বাড়লো না। সুতরাং কম ব্লকেজ হলে অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস দরকার নেই, ওষুধেই রাখতে হবে এবং ওষুধে অনেক সময়তে এই ব্লকেজটাকে আমরা কিছুটা কম করতে পারি। বেশ, তার মানে ব্লকেজ হলেই যে অপারেশন করতে হবে এমনটা নয়, ওষুধ খেয়ে নিয়মানুবর্তিতার মধ্যে থেকে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। নতুন কি কি ধরনের মেডিকেল প্রযুক্তি বা ওষুধ আবিষ্কার হচ্ছে যেগুলো কার্ডিওলজি সায়েন্সকে সাহায্য করছে, এটি জানতে চেয়েছেন রানা দে। উনি একজন মেডিকেল স্টুডেন্ট যিনি ফার্স্ট সেমিস্টার দিয়েছেন। আচ্ছা, রানা দে, হ্যাঁ, আচ্ছা, ওয়েলকাম রানা। সো এটার জন্য আমরা লাস্ট 10 বছর অনেকটাই আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। আমরা হার্ট ফেলিওরের নতুন ওষুধ পেয়েছি যেটাকে আমরা বলি আর্নি। তাতে দেখা গেছে যে আগে যে আমাদের ওষুধগুলো মেডিসিনগুলো ছিল তার চেয়ে ওষুধটা খাওয়ালে হার্টের জন্য অনেক বেটার ফল পাচ্ছি, আমরা হার্টের কার্যক্ষমতাকে অনেক বাড়াতে পারছি। একটা তাদের বলি আর্নি। আরও কিছু যেমন এবার এটা ওষুধের সুগারের জন্য কিছু ওষুধ এসেছে যারা ইউরিন দিয়ে সুগারটাকে বার করে দেয়, যেটাকে আমরা বলি SGLT2 ইনহিবিটর। তো সেটাতে দেখা গেছে যে তাদের এই ডায়াবেটিসের ওষুধটা দিলে তাদেরকে হার্ট অ্যাটাক কম হচ্ছে এবং তাদের হার্ট ফেলিওর মানে হার্টের যদি জন্য কোনো হার্ট ফেলিওর থাকে তাতে অনেক বেশি পেশেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এই আরও এবার এটা মেডিসিন এই ধরনের হলো। এবার কোলেস্টেরলের কিছু ওষুধ এসছে যেগুলো দিলে কোলেস্টেরলটাকে আমরা খুব কমিয়ে দিতে পারছি, এই যে ব্লকেজগুলোকে আমরা একটা বাড়ার চান্স থেকে কমাতে পারছি। সেটাও কিছু থেরাপি এসছে, এখনো যদিও কস্টলি সেগুলো, বাট আশা করি ফিউচারে বা ভবিষ্যতে তাদের দাম কমে যাবে এবং জনসাধারণ এতে উপকৃত হবে। ডিভাইস এসে আমরা এসেছে দেখছি, আমরা পেয়েছি যে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস। এটা আগে হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো রাস্তা ছিল না। এখন কিছুদিনের জন্য যখন ডোনার হার্ট পাওয়া যাচ্ছে না ততদিন জন্য এখন একটা পাম্প লাগিয়ে দেওয়া যায় হার্টে, যেটা মেকানিক্যাল হার্ট টাইপের জিনিস, যেটা হার্টের পাম্পিংয়ে হার্টকে হেল্প করবে। মানে একটা ওই পাম্প করবে, এটা মেটালিক হার্ট, এবং সেটা দুদিকেও লাগানো যায়। টোটাল আর্টিফিশিয়াল হার্টের জন্য রিসার্চ চলছে, তাতে পুরো হার্টটাকে চেঞ্জ করে দেওয়া যায়। এখনো ওটা বাজারে আসেনি, বাট ফিউচারে আমরা তাদের দেখতে পাবো। আর সুতরাং জেনেটিক থেরাপিতেও কিছু অনেক রিসার্চ চলছে। সুতরাং নেক্সট
মানে নেক্সট দশকে উড বি ভেরি ইন্টারেস্টিং আমাদের জন্য। নতুন নতুন থেরাপি আসবে, একটু কস্টলি হবে, কারণ মোস্টলি ওই যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে রিসার্চ হয় তারা তখন যে আমরা পাই তাদের কাছে ওই রিসার্চের কস্টও অ্যাড হয়ে যায়, খরচ খুব বেশি হয়। বাট ভবিষ্যতে আশা করি যে আমাদের আস্তে আস্তে কস্টগুলো কমে গিয়ে জনসাধারণ উপকৃত হবে। আশা রাখি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ অনেক এগিয়ে যাবে আর মেডিকেল সায়েন্সও আরও এগিয়ে যাবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটি পাঠিয়েছেন নদিয়া শিমুরালী থেকে অলোক ও অপর্ণা গোস্বামী, দুজনে মিলে। তারা জানতে চেয়েছেন প্রেশার, হাইপারটেনশন, সুগার এর সাথে হার্টের সমস্যা কতটা রিলেটেড? না, খুব ভালোভাবে আছে। যেমন সুগারের যদি যার সুগার নেই, ধরুন একজন ব্যক্তি যার সুগার নেই আর একজন ব্যক্তির সুগার আছে, তা যার সুগার আছে তার হার্ট রোগের হওয়ার চান্স অলমোস্ট 3 গুণ বেড়ে যায়। সুতরাং হাইপারটেনশনও হার্টের যদি হাইপারটেনশন নেই বা যার আছে তাতে হার্টের রোগের ওষুধ প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। সুতরাং হার্টের রোগের রিস্ক ফ্যাক্টর যেমন ধরুন ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং, ওবেসিটি, স্ট্রেস, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইগুলো আর ফ্যামিলি হিস্ট্রি, এগুলো কিন্তু হার্টের রিস্ক ফ্যাক্টর। সুতরাং এইগুলো কারো থাকে তার হার্টের রোগের হওয়ার চান্সটা নর্মাল একজন লোকের চেয়ে বেশি। শুনলেন আপনারা। আমরা যাচ্ছি পরের প্রশ্ন। এটি পাঠিয়েছেন ইলামবাজার বীরভূম থেকে বাপ্পা ঘোষ। তিনি জানতে চেয়েছেন ড্রাগ সংক্রান্ত একটা কোশ্চেন। তিনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে কম্বাইন ড্রাগ কেন এত ব্যবহার করা হচ্ছে, মানে এখনকার প্রজন্ম কেন বেশি ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছে আর এটা কি ক্ষতি করতে পারে? কম্বাইন্ড ড্রাগ যেটা ইউজুয়ালি কম্বিনেশন থেরাপি আমরা ইউজ করি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, বাইরে অতটা ইউজ হয় না ওয়েস্টার্ন কান্ট্রিতে। তার একটা কারণ হচ্ছে যে আমাদের পিল বার্ডেন কমানোর জন্য। ধরো একটা যদি আমরা একটা আলাদা আলাদা করে দিই, অনেকগুলো ওষুধ খেতে হবে, তাহলে লোক বলতেই পারে যে আমার এতগুলো ওষুধ আমি খাবো কেন। তুমি সেই ওষুধটা যদি তুমি মাল্টিপল মানে একটা ওষুধের ফর্মে দাও, তো সে বলবে একটাই ওষুধ আমি খেয়ে নেব। সুতরাং একটা লোকে থাকে এতগুলো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, তার জায়গায় একটা খেলে, এবার এটা হচ্ছে কমপ্লায়েন্স বলি আমরা, পেশেন্টের সুবিধা মনে রাখতে সুবিধা হবে। এর ব্যাড এফেক্ট কি হলো, এগুলো ফিক্সড ডোজ হয়, মানে তুমি যদি একটু অ্যাডজাস্টমেন্ট করতে চাও তাহলে সেটা করা মুশকিল আছে, কারণ দুটো কম্পোনেন্ট আছে, তুমি একটা একটু বেশি চাও একটা কম চাও, এবং সেই মনিটরিংটা কিন্তু ফিক্সড ডোজে হবে না। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, অনেক সময় কি হয় যে লোকাল যে কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি আছে প্রত্যেকের ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডার্ড সেম নয়, বাট দেখা যাচ্ছে যে অ্যামাউন্ট অফ ড্রাগ দেওয়ার কথা তার চেয়ে কম অ্যামাউন্ট অফ ড্রাগ আছে, পার্টিকুলার অ্যান্টিবায়োটিকে। সুতরাং এগুলো একটা ফেলাসি। মোস্টলি আর কিছু কিছু ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করা হয় টু ডাক্তার কার্যক্ষমতা বাড়ানোর জন্য। এবং অ্যান্টিবায়োটিকে দেখবে কিছু কম্বিনেশন থাকে, দুটো একসঙ্গে দিলে ওই অ্যান্টিবায়োটিকটা বেটার কাজ করবে রাদার দেন একটা দিলে। সো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে কম্বিনেশন থেরাপি দিলে ওই ব্যাকটেরিয়াটাকে মারার কার্যক্ষমতা বেড়ে যায়। তুমি যদি আলাদা দাও সেটা অতটা হবে না, সেই জন্য একটা ওই কম্বিনেশন থেরাপিটা এসেছে। ব্লাড প্রেশার, অনেক সময় ব্লাড প্রেশারে যদি আমি 3টে ওষুধ দিই, সেই 3টে ওষুধ যদি একটা ওষুধে থাকে, কাউকে তুমি 3টে ওষুধ খেতে বললে, কাউকে বললে একটাই খাও, এর মধ্যে 3টে আছে, তো কোন 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 লোকটা ওষুধটা রেগুলার খাওয়ার চান্স বেশি, যাকে তুমি একটা ওষুধের মধ্যে 3টে দিয়েছো। সুতরাং এটা আমরা অনেক সময় দেখি যে বেশি ওষুধ খাবে না, তাকে আমি একটাই দিলাম, কম্বিনেশন দিলাম, তো একটা বেনিফিট। প্রবলেম হচ্ছে যে আমরা ওইগুলো এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের জন্য প্রবলেম হয়ে যায়, তখন আমরা অনেক সময় ব্রেক করে দিই, ব্রেক করে একটা বাড়ালাম কমালাম এগুলো অ্যাডজাস্ট করি। সেটা আমরা পেশেন্টের সঙ্গে ডিসকাস করে তারপর ডিসিশন নিই। ওকে, আমরা ডিরেক্ট পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটি পাঠিয়েছেন ঝাড়গ্রাম থেকে ঝুনু দাস। তিনি জানতে চেয়েছেন হাই ব্লাড প্রেশার ও হাইপারটেনশনের মধ্যে কোনো কি পার্থক্য আছে, থাকলে কি? আর তিনি আবার জানতে চেয়েছেন যে হার্টের ওষুধ একবার খেলে তার বন্ধ কি হয় না? হাইপারটেনশন একটা যেটা হচ্ছে, যেটা বলি যে এসে বেসিক্যালি ইজ এ হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার যদি 140/90-এর ওপরে থাকে আপনার ব্লাড প্রেশার, মোস্ট অফ দ্য টাইম দ্যাট ইজ কল্ড হাইপারটেনশন। একবার আপনার প্রেশার হাই হয়ে গেল, বাকি টাইম ঠিক আছে, সেটা কিন্তু হাইপারটেনশন নয়। আপনার যদি আপনাকে কেউ গালমন্দ করে তখন আপনার বিপি বেড়ে যাবে, টেনশন থেকে কেউ এক ঠাকুর মারবো, সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার হাই হয়ে গেল।
সুতরাং সেটাকে আমরা হাইপার টেনশন ধরি না। টেনশন থেকে হতে পারে, মাথা ব্যথা, প্রচুর ব্যথা করছে, কোথাও ব্যথা হচ্ছে, মাথা ব্যথা করছে, হেডেক হচ্ছে, বিপি হাই, কিন্তু মাথা ব্যথা ঠিক হলো, ব্লাড প্রেশার ঠিক হয়ে গেল, দ্যাট ইজ নট হাইপার টেনশন। সো হাইপার টেনশন হচ্ছে যেটা একটা ক্রনিক প্রবলেম, যেখানে যেটা নর্মাল কন্ডিশনেও পেশেন্টের একটা হাই ব্লাড প্রেশার আছে, মোর দেন 140/90, সেটাকে বলি হাইপার টেনশন। হাইপার টেনশনের জন্য রেগুলার ওষুধ খাওয়া, যদি বিপি হাই বেশি থাকে খেতে হবে, বাট অনেক সময় লাইফস্টাইল চেঞ্জ করলে, যে নুন কম খেলে, ফলমূল বেশি খেলে এবং এক্সারসাইজ করলে ব্লাড প্রেশার কমানো যায়। তাতে অনেক সময় কিছু সময় দেখা গেছে যে ব্লাড প্রেশারের রিকোয়ারমেন্টটাও কমে গেছে। সুতরাং লাইফস্টাইল থেরাপিও ইম্পর্টেন্ট টু ট্রিট হাইপার টেনশন। সেই একই কোশ্চেনের উত্তর আবার ঘুরে ফিরে আসছে, সেই যে মানুষ বলে না যে পরিশ্রম করলে, সুস্থ লাইফ লিড করলে যেমন আমরা স্বাভাবিকভাবে ভালোভাবে বাঁচতে পারি, এখানে কিন্তু স্যারের উত্তরে সেই একই জিনিস বেরিয়ে এলো। হাইপার টেনশন আমাদের জীবনের মধ্যেই লুকিয়ে আছে, তা আমাদের নিজেদের জীবনটাকে সেইভাবে যাপিত করতে হবে যাতে আমরা টেনশন ছাড়া, মানুষের জীবন মানে টেনশন থাকবেই, যতটা সম্ভব টেনশন ছাড়া সুস্থ জীবনযাপন করতে পারি। আচ্ছা ডাক্তারবাবু, ঝুনু দাস আবার জানতে চেয়েছিলেন যে হার্টের ওষুধ একবার খেলে তা কি আর বন্ধ হয় না কোনোদিন? এটা কিন্তু অনেকেরই কোশ্চেন। সেরকম নয়, তা ডিপেন্ড করছে। কিছু ওষুধ আপনাকে খেতে হবে, অল ডিপেন্ড। কিছু ওষুধ আমরা বন্ধ করে দিই, ধরুন হার্ট অ্যাটাক হলে আমরা কিছু ওষুধ 1 বছরের জন্যই দিই, তারপরে বন্ধ করে দিই সেটা। এবং যে আমরা চেষ্টা করি যতটা কম অ্যামাউন্ট অফ ওষুধ দেওয়া যায়। এবার আর যেগুলো, যেমন আপনার সুগার আছে, সুগার ওষুধ আপনাকে খেতে হবে, সুগার কন্ট্রোল না হয়। ব্লাড প্রেশার যদি হাই থাকে, চেষ্টা করবো যে ব্লাড প্রেশার কম করার, কিন্তু যদি ব্লাড প্রেশার হাই থাকে ওষুধ খেতে হবে। সুতরাং যেটা দরকার সেটা আমরা নিতে হবে, কিন্তু এটা নয় যে কিছুর জন্য আবার শর্ট টার্ম হয়, যেমন কিছুদিন জন্য দিলাম, তারপরে ওটা ঠিক হয়ে গেল আমরা বন্ধ করে দিলাম। বাট তার জন্য আপনাদেরকে রেগুলার ডাক্তারের সঙ্গে ভিজিটে আসতে হবে। এটা নয় যে একবার ওষুধ লিখে দেওয়া হলো সেটা আপনি খেতে থাকলেন। বছরে 1বার বা 2বার দেখিয়ে নেওয়া উচিত আপনার ওষুধগুলো কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, কারণ প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, তার মনিটরিং দরকার। সুতরাং একবার চেক আপটাও দরকার, তাতে আমরা ডিসিশন নিই যে আমরা কোনটা দেবো, কোনটা বন্ধ করবো। না, এখানে একটা কোশ্চেন আছে যে ধরুন এরকম তো অনেক মানুষ আছেন যারা ধরুন প্রাথমিক জীবনে হয়তো কম বয়সে একটু ওজন জনিত সমস্যা বা হাই প্রেশার দীর্ঘদিন থাকার কারণে তাকে ডাক্তারবাবু প্রেশার ওষুধ প্রেসক্রাইব করেছেন। পরবর্তী ক্ষেত্রে ওজন কমানো বা তাদের সুস্থ লাইফ লিড করার পরে সেটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, এটা কি হতে পারে নাকি তাকে হালকা ডোজটা খেয়েই যেতে হবে? না, ব্লাড প্রেশার কমে গেল কেন ওষুধ খেতে যাবে? উত্তর পেয়ে গেলেন আপনারা। যেমন ধরুন আমি বলছি, যেমন কোনো খুব মোটা আছে, তার সুগার হাই আছে, অনেক সময় দেখা গেছে যে ওয়েট লস করে এক্সারসাইজ করে সুগার কমে গেল, ওষুধ খাওয়ার দরকার পড়ছে না, প্রচুর পেশেন্ট আছে এরকম। আচ্ছা, তার মানে কিন্তু জীবন যাপন থেকেই কিন্তু সবকিছু ঠিক হওয়া না হওয়াটা। লাইফস্টাইল ট্রিটমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। একদম। আপনারা বুঝতে পারলেন যে কিভাবে সুস্থ থাকা যাবে, কিভাবে সুস্থ থাকা যাবে না। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি পাঠিয়েছেন গল্ফগিন থেকে সুরত মণ্ডল। তিনি জানতে চেয়েছেন যে বাচ্চাদের ছোট থেকে আমরা এই ব্যাপারে কিভাবে তাদের বোঝাবো যে আগামী দিনে সুস্থ থাকতে হবে। কারণ কি আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে ভারতবর্ষে আমাদের হার্ট ডিজিজটা অন্যান্য দেশ তাদের থেকে অনেক বেশি হয়। তো বাচ্চাদের ছোট থেকে আমরা কিভাবে বোঝাবো যে সুস্থ থাকার জন্য? দেখুন, এটা একটা কথা বলে আমি একটা জিনিস বলছি। যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা গেছে যে যাদের যখন বাচ্চা স্কুলে যায়, প্রাইমারি স্কুল বা এতে, সেখানে বাচ্চা যদি কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে, যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি, গভর্নমেন্ট থেকে অনেক গভর্নমেন্ট তাদের বাড়ির বাবা মাকে একটা পয়সা দেয়, ঠিক আছে, যে আপনার দুটো বাচ্চা দুটো স্পোর্টস করছে, আপনাকে মাসে $1000 বা এই টাকাটা দেওয়া হবে। এটা কারণ কি? কারণ ওরা দেখেছে যে ওই টাকাটা কিন্তু যদি বাচ্চা যদি হেলদি লাইফস্টাইল স্পোর্টসে কোনো অ্যাক্টিভিটি পার্টিসিপেট করে, তার ফিউচারে কিছু রোগ হওয়ার চান্স অনেক কমে যাবে এবং ওদের মেডিকেলের কস্ট অনেক বেশি এবং আলটিমেটলি ওদের বেনিফিট হবে। সুতরাং ওবেসিটি একটা ফ্যাক্টর যেটা চাইল্ডহুডে অনেক সময় হয়, সেটা ব্যাড। সুতরাং আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন শুরু করা উচিত একদম স্কুল বয়স থেকে। ফুড হ্যাবিট বাচ্চাদেরকে শুরু থেকে শেখানো উচিত যে এটা জাঙ্ক ফুড খাবে না। তো এই ট্রিটমেন্ট শুড স্টার্ট ফ্রম চাইল্ডহুড ইটসেলফ। কোশ্চেনটা খুবই মানে এটা খুব আজকের জন্য সময় উপযোগী কোশ্চেন, যে এটা নয় যে 40 বছরের পরে আপনি শুরু করলেন সবকিছু। এগুলো একদম শুরু থেকে, ছোট থেকে, একদম ছোট থেকে ওজন বেশি, একদম ওবেসিটি নট গুড। তাতে ডায়াবেটিস হওয়ার বা ফিউচার প্রবলেম হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। সুতরাং তার থেকে কাউন্টার করে একটাই রাস্তা, কোনো কিছু খেলুক, দৌড়ো,
দৌড়ুক, ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, কোনো স্পোর্টসে পার্টিসিপেট করুক, ঘরে বসে মোবাইলে ভিডিও গেম খেলা, বসে থাকা ঠিক নয়। তো এটা একটা আমাদের মনে হয় যে গভর্নমেন্টের তরফ থেকেও একটা করা উচিত যে প্রত্যেকটা বাচ্চাকে আমরা স্পোর্টসে আমাদের ঢোকানো উচিত। তার রেজাল্ট আপনি পাচ্ছেন, অলিম্পিকে দেখুন, অলিম্পিকে রেজাল্টের মেডেলের নাম্বার থেকে বুঝতে পারবেন যেসব কান্ট্রিতে এটা করা হয় তাদের মডেল নাম অনেক হয়। কারণ ছোট থেকে কোনো না কোনো বাচ্চা ওখান থেকে আপনার কেউ হকিতে যাচ্ছে, কেউ এতে যাচ্ছে, তাতে ওদের মানে এই ম্যাক্সিমাম নাম্বার অফ মেডেল ইউএস, ইউকে, চায়না। তো আমাদের কন্টিনেন্টে অতটা এখন আমাদেরকে সেটাকে প্রত্যেকটা স্কুলকেও অ্যাক্টিভিটি মানে নিতে হবে পার্ট, যে কিভাবে স্পোর্টসটাকে আমাদের লাইফের পার্ট করে নেওয়া উচিত। তার মানে বাচ্চাকে শুধুমাত্র পড়াশুনো আর ওই ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া এটার মধ্যে বন্দি রাখলে হবে না। কি আমার বাচ্চা আজকে গান শিখতে গেল, কালকে গিটার শিখলো, এটা ভালো জিনিস, খারাপ না, নিশ্চয়ই করতে হবে। তার সাথে ওদেরকে ছোট থেকেই কিন্তু খেলাধুলোর মধ্যে রাখতে হবে, তবেই তারা সুস্থ জীবন পাবে এবং আগামী দিনে আমরা ভারতবর্ষকে সুস্থ ভারতবর্ষ হিসেবে দেখতে পাবো। লাস্ট প্রশ্নতে চলে যাচ্ছি, এটা সঞ্চালক অর্থাৎ আমার প্রশ্ন। আপনার ডাক্তারি জীবনে মনে রাখার মতো একটা ঘটনা, যেটা হয়তো আমাদের দর্শক বন্ধুরা শুনলে উজ্জীবিত বোধ করবেন এবং মানসিক জোর পাবেন, সেটা যদি একটু শেয়ার করেন। এটা ঘটনা যেটা মানে আমারই লেগেছিল। তো ওটা হচ্ছে যে আমি তখন বাইরে ছিলাম, তো টরন্টোতে। তো এই আমরা একটা পেশেন্ট দেখতে গিয়েছিলাম, রেফার এসেছিল আমাদের কাছে। তো একজন ভিয়েতনামিজ পেশেন্ট ছিল। তো ভিয়েতনামি পেশেন্ট এসেছিল, তার মানে শ্বাসকষ্ট বা এইসব নিয়ে। তো আমরা তাকে হার্টের দেখলাম, হার্টের পাম্পিং খুব কম ছিল। তো ইনিশিয়ালি আমরা ওষুধপত্র দিলাম, ওষুধপত্র দিয়ে তারপরে খুব একটা ভালো প্রোগ্রেশন ছিল না। তারপরে আমি তখন নতুন গিয়েছিলাম ওখানে, তা কিছুদিন পরে তাকে নিয়ে ডিসকাশন হলো, তারপরে ডিসিশন না হলো একে অ্যাসিস্ট ডিভাইস লাগানো হোক। অ্যাসিস্ট ডিভাইসেস মানে হচ্ছে তখনকার দিনে কস্ট ছিল ইন্ডিয়ান মানিতে প্রায় একটার অ্যাসিস্ট ডিভাইসের দাম ছিল 1 কোটি টাকা। তো ওর হার্টের দুটো চেম্বার আছে, মানে নিচের দুটো চেম্বার, লেফট রাইট দুটো চেম্বারে দুটো অ্যাসিস্ট ডিভাইস লাগিয়ে দেওয়া হলো। তারপরে আমি পরের দিন গিয়ে রাউন্ডে দেখলাম তার অ্যাসিস্ট ডিভাইস লাগানো, সে বসে আছে, সে খেতে পারছে, এবং যেটা আগে সে খেতে পারছিল না, ভেন্টিলেটরে ছিল। এবং তার সঙ্গে আমার কথা হলো, ভিয়েতনামিজ, যদিও সে মানে ইংলিশ একটু ব্রেক করে বলতো, মানে ওখানে মানে বছর 5 আগে এসেছিল ওখানে। তারপরে অ্যাসিস্ট ডিভাইস কিন্তু বেশি দিন দেওয়া যায় না, অনেক সময় মানে 1 বছর, 2 বছর, 3 বছর ম্যাক্সিমাম, তার মধ্যে প্রবলেম হয়। তারপর আমরা ভাবছিলাম কি হবে পেশেন্টের। তা কিছুদিন পরে আমি শুনলাম যে একটা ডোনার পেয়েছে সানডেতে। হঠাৎ করে শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকগুলো হার্ট ট্রান্সপ্লান্টের জন্য পাওয়া গেছে। তো ওদের ওখানে কি হয়, যে কোনো ডেথ হলে না, ওরা প্রথম সময় একটা অর্গানাইজেশন আছে যারা ওই অর্গান বাড়ির লোককে দিয়ে কিছু না কিছু অর্গান হারভেস্ট করে নেয়, মানে হার্ট, কিডনি, যাই হোক। তো ওই 4-5টে হার্ট ওই দিন হসপিটালে হেলিকপ্টার হসপিটালের ওপর নামলো, হার্ট 4টে কন্টেনারে হার্ট এলো। এবং ওই পেশেন্ট সঙ্গে আরো 3-4 জন পেশেন্ট যারা ছিল ওখানে, তারা ট্রান্সপ্লান্ট সেদিনই হয়ে গেল। সার্জন সেখানে ছিল, রাত্রে বেরিয়েছে সার্জন, ইন্ডিয়ান সার্জন বিবেক রাও। তো সে হেড অফ দ্য ট্রান্সপ্লান্ট সার্জন। তো সে ওই সময় দিনে ওর টিম মিলে 5টা হার্টের ট্রান্সপ্লান্ট একদিনে হলো। তার মধ্যে ওই ভিয়েতনামিজ, যাকে আমরা ভেবেছিলাম যে বাঁচবে না। 3-4 দিন পরে আমি আবার রাউন্ডে যখন সার্জিক্যাল ইউনিট থেকে বেরোলো, দেখলাম সে করিডোরে হাঁটছে এবং আমাকে বললো যে আই এম গোয়িং হোম, থ্যাংক ইউ ডক্টর। তো আমি ইন্ডিয়া থেকে গেছি, ইন্ডিয়াতে আমরা দেখতাম এই পেশেন্টগুলো কোনো কিছু হওয়ার ছিল না। ওখানে কি এই পেশেন্ট যে বেঁচে একটা বাড়ি যাচ্ছে, এবং তাতে আমার খুব ভালো লাগলো। আমার মনে হলো যে আমাদের ইন্ডিয়াতে কোনোদিন সম্ভব এটা হবে না। তো যে একটা পেশেন্ট আমাদের আমরা দেখেছি ইন্ডিয়াতে, দেখেছি যে কোনো কিছু আমরা বলে দিই লাস্ট স্টেজ, কিছু করার নেই। ওখানে সিস্টেমটা এতই তখন ইমপ্রেশন ছিল এটা যে মানে অনিবার্য মৃত্যু থেকে মানে সেটাকে তাকে হার্ট অ্যাসিস্ট ডিভাইস খরচা করে তাকে হার্ট ট্রান্সপ্লান্ট তাকে করিয়ে এসে বাড়ি যাচ্ছে, আমাদের ভাবতে পারেন। তো আস্তে আস্তে এটা অনেকদিন আগে ঘটনা। তারপর আমাদের ইন্ডিয়াতেও হার্ট ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, আমরা এখানে ইন্ডিয়া হচ্ছে। তো আমি চাইবো যে আমরা আস্তে আস্তে একটা পেশেন্টকে, যেখানে আগে অনিবার্য মৃত্যু ছিল, সেখান থেকে আমরা নতুন লাইফ পেশেন্টকে দিতে পারি। আমাদের যেন বলতে না হয় যে আপনার কিছু আর হবার নেই, তাকে বলতে পারি যে আমরা আবার কিছু আছে, আপনার আশার আলো আছে,
আপনি আবার হাঁটতে চলতে নর্মাল একটা লোকের মতো জীবনযাপন করতে পারবেন। তো এই একটা ফ্যাক্ট, এটা ছিল আমার কাছে। মৃত্যুর মুখে চলে গেলে আমরা ভগবানকে ডাকি, মৃত্যু থেকে যারা ফিরিয়ে নিয়ে আসেন তারা তো ভগবানেরই আরেকটা রূপ। আমি সবসময় বলি যে ডাক্তার মানেই হলেন ভগবান। ভীষণ ভালো লাগলো স্যার আজকে আপনার সাথে আড্ডা দিতে পেরে। নমস্কার, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরো অনেক মানুষের জীবন এরমভাবে ফিরিয়ে দেবেন। নমস্কার দর্শক বন্ধু, আপনাদেরও। আমরা পরবর্তী পর্বে আবার ফিরে আসব, আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। হ্যালো ডাক্তারে, নমস্কার। নমস্কার।